আমি সবাইকে সম্মান জানাবো, এগুলাকে বলিনি। আমাদের সনাতন হিন্দু ধর্মের শাস্ত্রে লেখা আছে পঞ্চ পিতা সপ্ত মাতা, মানে পাঁচজনকে পিতার সম্মান দিতে বলেছে, সাতজন মায়ের সম্মান পাবে। এমনি তো লেখা আছে যত্র নারী তত্র গৌরী, যত্র জীব তত্র শিব। বিশেষত পাঁচজন পিতা কে কে? যিনি জন্মদাতা পিতা। নৈশ শান্তি নিকেতনে মাতা পিতা দুইজনে মিলন, রসাস্বাদনে হইয়া মিলন। পিতার পিতৃসত্তা নেমে এসে আশ্রয় নিয়েছিল মায়ের গর্ভাবাসে। স্পাম ওভাম মিলে শেষে ধীরে ধীরে হয়েছিল কোষ বিভাজন, তাই তো? প্রথম জাইগোট ফর্ম, তারপরে কোষ বিভাজনের ফলে আমি মাতৃগর্ভে পূর্ণ দেহ পেয়েছি। তাহলে এই হচ্ছে এক মা এবং বাবা। দ্বিতীয় হচ্ছে, তাহলে একজন জন্মদাতা, খুব লক্ষ্য করে শুনবেন, মনে রাখবেন, আর কথা বলো না। কেউ যেন বলে না যে তুমি কিছু খেয়ে আসছো বলে এরকম বলছো, তাহলে আমি লজ্জা পাবো। একদম শান্ত, আস্তে আস্তে, না না না, যা বলার আমি বলবো, কেউ কিচ্ছু বলবেন না। দ্বিতীয় হচ্ছে শিক্ষাদাতা। শিক্ষা দু রকমের হয়, একটা হচ্ছে জাগতিক শিক্ষা, আর একটা অধ্যাত্ম শিক্ষা বা আধ্যাত্মিক চেতনা, এটা একটা শিক্ষা। এই জন্যে প্রতিটি মাস্টারমশাইকে, প্রতিটি শিক্ষককে ছাত্রের পিতার মতো সম্মান করা উচিত, যেটা আগে আমরা মা বাবার কাছ থেকে শিখেছিলাম। এখন কি হচ্ছে সেটা পরের কথা। আর দেখবেন যারা দীক্ষা দেন আধ্যাত্মিক চেতনা জাগাবার জন্য, তাদেরও বাবা বলা হয় দীক্ষাগুরুকে, ঠিক তো নাকি? মিলিয়ে নেবেন, আপনারা ভুল বললে আমাকে সংশোধন করে দেবেন, ঠিক আছে? তাহলে শিক্ষাদাতা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব, তিনি কও লিখতে পারতেন না, চণ্ডীর চও লিখতে পারতেন না, কিন্তু নরেন দত্ত তিনি বিএ পাশ করে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের চরণাশ্রিত হয়েছিলেন। কিসের জন্য? কোন শিক্ষায় শিক্ষিত ছিলেন ঠাকুর রামকৃষ্ণদেব যে বিএ পাশ নরেন দত্ত তার শ্রীপাদ পদ্মে আত্মসমর্পণ করলেন? এইটা জাগতিক শিক্ষা একটা, আধ্যাত্মিক শিক্ষা একটা। আমি শুনেছি এখানকার তৃণমূলের বড় বড় নেতা নেত্রীরা বলেন অসীম সরকার 4 পাস, আর আমি বলি আমি 4 পাস আর তোমরা 4 পাস। বাবা, 4 পাস ভালো না 4 পাস ভালো? 4 পাস ভালো না 4 পাস ভালো? আমি যদি ডবল এমএ বা ট্রিপল এমএ পাস করতাম, কিংবা এই রাজ্যের মন্ত্রী হতাম, তারপরে যদি টাকা ঘুষ খেয়ে খেয়ে অযোগ্যদের চাকরি দিয়ে যোগ্যদের রাস্তায় কান্দাতাম, আমি যদি শাহজাহান বাহিনী তৈরি করে হিন্দু নারীদের, সুন্দরী সুন্দরী রমণীদের ঘর থেকে পিঠে বানাবার জন্য নিয়ে তাদের রাতের পর রাত ধর্ষণ করাতাম, তাহলে সেই পাস ভালো না 4 পাস ভালো? এই 4 পাসের দল। আমি 4 পাস হলেও 4 পাস নয়, আমি 4 পাস নয়। যাও তোমরা শুনে আসো, 3 বছর আমি এমএলএ আছি হরিণঘাটাতে। তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম যদি বলতে পারে অসীম সরকার কারো একটা পান খেয়েছে 3 বছরের মধ্যে, এখান থেকে তানমালা দিয়ে চলে যাব, আর পূর্ব বর্ধমানের মাটিতে আসবো না। অসীম সরকারকে সবাই চেনে। তাহলে শিক্ষাদাতা, জন্মদাতা, আর একজন অন্নদাতা। আপনারা একটা প্রশ্নের জবাব দেবেন, এই যে লকডাউন গেল, কাজকর্ম বন্ধ ছিল, খেটে খাওয়া মানুষগুলো, এরা কেউ না খেয়ে মারা গেছে? বলেন কোনো পেপারে, কোনো মিডিয়াতে, কোনো টিভিতে খবর পেয়েছেন ভারতবর্ষের কোনো রাজ্যের একটা মানুষ না খেয়ে মরেছে? জবাব দিন। কে খাবার দিয়েছে? নরেন্দ্র মোদী। বাবা, আমার মোদিজি। এই খাবারের ব্যবস্থা দিতে যে হবে, এইটা কে বলে গেছিলেন? এই প্রকল্পটা, এটা হচ্ছে 2005 সালে
আমার পরম শ্রদ্ধেয় প্রয়াত অটল বিহারী বাজপেয়ী, অটল বিহারী বাজপেয়ীকে আমি প্রণাম জানাই, আমার মোদিজিকে আমি প্রণাম জানাই। সেই প্রকল্পের সফলতা আমরা দেখতে পেয়েছি এবার লকডাউনে। তিনি বলেছিলেন মন্ত্রিসভায়, যদি কখনো ভারতবর্ষে বাবা কথা বলিস না মহামারী আসে, বিরাট কোনো ঝড় ঝঞ্ঝা হয়, মানুষ যদি খেতে না পায়, তার জন্য সরকারকে তৈরি থাকতে হবে, সেই মানুষগুলোকে খাবার দিয়ে বাঁচাতে হবে। শুধু প্রকল্প করলে তো হয় না, প্রকল্প করে যান একজন, এই পঞ্চপিতা সপ্তমাতা কে আর দুইজন মা, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। তাহলে আমার যেমন যার গর্ভে জন্ম নিয়েছে তিনি মা, আর আমার ভারত মাতা, আমার জন্মভূমি ভারত মাতা। আমি যতদিন ছোট্ট ছিলাম মায়ের কোলে, মায়ের স্তন ও সুধা দিয়ে মা আমাকে বাঁচিয়ে রেখেছিল সেকালে। বড় হলে এই ভারত মায়ের ভূমিতে যে বীজ বপন করে ফসল উৎপাদন হয়েছে, সেই ফসল আমরা খেয়ে বেঁচে আছি, তাই আমরা ভারত মায়ের জয় নেই। আর একবার বলো। এবং সত্যি সত্যি উনি ভালো মানুষ। আমাদের সাংগঠনিক জেলা, পূর্ব বর্ধমান সাংগঠনিক জেলার মাননীয় সভাপতি গোপাল চট্টোপাধ্যায় মহাশয়, তার উদ্দেশ্যে জোরে 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 করতালি। সহ সভানেত্রী মৌসুমী মণ্ডল, মা খুব ভালো বলেছেন, আমার ভালো লেগেছে। সাধারণ সম্পাদিকা সীমা ভট্টাচার্য, খুব লড়াকু নেত্রী, যাকে মেরে হাড় ভেঙে দিয়েছিল। ঠিক এই যুগের মাতঙ্গিনী হাজরার মতো বিজেপির পদ্ম ফুলের পতাকা হাতে নিয়ে লড়াই করেছিল যে মেয়েটি, তার নাম সীমা ভট্টাচার্য। বেঁচে থাকবে মানুষের মধ্যে। পূর্বস্থলী বিধানসভার কনভেনার খুব সুন্দর সঞ্চালনা করেছেন তিনি। অত্যন্ত ভদ্র, অত্যন্ত সুভাষী মাননীয় তরুণ মল্লিক মহাশয়, তার উদ্দেশ্যে জোরে জোরে করে। আচ্ছা, আমি যেভাবে কথা বলছি মনে হচ্ছে নাকি ফোর পাস? কি পাসটা জানার দরকার নাই, ওই ফোর পাসই বল, ঠিক আছে? ওটা গোপন থাক। হরিবল হরিবল। মন্ডল সভাপতি, যিনি আমাকে সেই ওই যে নিমতলার থেকে একেবারে ঘুরিয়ে 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 সেই বাড়ি পুড়ে গেছে যে মায়েদের বাবাদের, সেখান থেকে একদম সুন্দরভাবে দত্তবাড়ি হয়ে আমার দাদা পরীক্ষিত বালার বাড়ি হয়ে সব জায়গা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এলেন। তিনি হচ্ছেন আমাদের প্রতাপ বিশ্বাস। 30 নম্বর গঙ্গানন্দপুর বুথের সভাপতি মাননীয় জনার্দন দেবনাথ মহাশয়। তিনি কোথায়? আচ্ছা, এখানে রয়েছেন আমাদের উদ্বাস্তু সেলের, পশ্চিমবঙ্গ রাজ্য উদ্বাস্তু সেলের, আমাকে যদিও কনভেনার করেছেন রাজ্য নেতৃত্ব, কিন্তু আমি ওনাকে সবসময় কনভেনারের সম্মান দিয়ে চলি, কারণ উনি যেভাবে কাজ করেন আমি সেইভাবে কাজ করতে পারি না। তিনি আমার অতি প্রিয় লড়াকু নেতা জয়দেব হালদার মহাশয়। জোরে জোরে করতালি দিন, জোরে 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 জোরে। আর এক মা আমাদেরই উদ্বাস্তু ছেলের ভালো বক্তব্য রেখেছে, সোনালী। কোথায় গেছে? আচ্ছা, আর যারা রয়েছেন, আমি এত অ্যাড্রেস করতে গেলে সময় নষ্ট হবে। সবাইকে আমি শ্রদ্ধা জানাই এবং সামনে যারা বসে আছেন প্রত্যেককে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করি। আচ্ছা, এখানে পবিত্র বর বলে কেউ আছেন? পবিত্র বর, আমি তাকে একটু চাইছি। তৃণমূল যার উপরে অত্যাচার করেছে, যার পা ভেঙে দিয়েছে, এই দেখুন পবিত্র বর। কি অন্যায় করেছিল মানুষটা, তার উদ্দেশ্যে জোরে জোরে করতালি। দেওয়াল লিখতে গেছিল, দেওয়াল লিখতে, দেওয়াল লেখার জন্য। ও
তৃণমূলের বিরুদ্ধে কথা বলেছেন আপনি, যেমন অশোকনগরের নারায়ণ গোস্বামী বলেছে ইন্ডোরে যে তৃণমূল যা করেছে তাতে ওদের জন্য ভোট চাইতে গেলে লজ্জা করে, তবুও যেতে হবে। উনি ওই রকম অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন বলে আপনার পায়ে আঘাত করে পাটা ভেঙে দিয়েছে। মন্ত্রীর ঘনিষ্ঠ লোক, আপনি ভয় পাবেন না, ভারতীয় জনতা পার্টি আপনার সঙ্গে আছে, মোদীজি আপনার সঙ্গে আছে, অসীম সরকার আপনার সঙ্গে আছে, জেলার সভাপতি, জেলার টিম এবং সাধারণ বিজেপি সমর্থক আপনার সঙ্গে আছে। যখন যে পরিস্থিতিতে ডাক দেবেন চলে আসবো। কেউ ভাববেন না যে আমি এখান থেকে জয়লাভ করলে চলে যাব, না না না, 5 বছরের জন্য বাড়ি নেওয়া হয়ে গেছে কাল নাই। আমি কাল নাই আমার যৌবন কাটিয়েছি ভবা পাগলার আশ্রমে। শ্রী ঠাকুর ভবা পাগলা আমার গুরুদেব। যখন শুনলাম, আমি তো জানতামই না আমাকে এমপি টিকিট দেবে, আমি এমএলএ আছি। যখন শুনলাম পূর্বাটোয়া, দাইহাট, মেমারি, মহেশডাঙ্গা, আরে বাবা সমুদ্রগড়, এই দিক দিয়ে সব নাদনঘাট, আমি বাবা বাবা সব তো আমার জায়গা। আরে কপাল, বিদ্যানগর, পারুলিয়া, হ্যাঁ আমি কত বছর গান গাচ্ছি কন্ত, আর আমি নাকি বহিরাগত। না না, আমি বহিরাগত, ওনাদের কীর্তি আজাদ আপন কত। তারপরে ইউসুফ পাঠান, আমার দিদিমণির প্রাণের প্রাণ, কালীঘাটে বাড়ি, কালীঘাটে বাড়ি, তাই তো নাকি? আর আমাদের, আমার না এসব ভালো লাগে না বলতে, আমার কেমন লজ্জা করে, জানেন, আমার লজ্জা করে। আর ওনাদের দেখে লজ্জাও লজ্জা পেয়ে বাংলা ছেড়ে চলে গেছে, আমার লজ্জা করে সত্যি। কি করে ওরা এখনো মানুষের সামনে দাঁড়ায় বক্তব্য রাখে? আমি যদি হতাম না, আমার ওই রকম যদি পদ, কোনো সময় মুখ্যমন্ত্রী হতাম না, তাহলে কি হতো জানেন? হতে আমি পারবো না, কোনোদিন হওয়ার যোগ্যতাও নাই। তাহলে আমার শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তর জেলে গেলে, আমার কেষ্ট জেলে গেলে, আমার মানি জেলে গেলে, আমি মানুষের সামনে বক্তব্য রাখতে যেতাম না, আমি কচু গাছে গলায় ধরে নিয়ে পড়তাম। লজ্জা নাই, লজ্জাহীনা। আমার দাদা কি বলছেন, তারকা রাক্ষসী হা 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 খাইয়ে ফেলে। ভালো কথা কইছে একদম। রাখো রাখো। আচ্ছা, আমি কিন্তু একবারও বলি নাই যে আপনারা বিজেপিকে ভোট দেবেন। একবারও বলেছি কি? একবারও বলেছি? আমি আপনাদের বিবেক জাগাবার জন্য এসেছি। ভোট অধিকার আপনার, কাকে দেবেন যদি ঠিক ঠিক বিবেক মতো আপনি ভোটটা দান করেন, তাহলে ঈশ্বর খুশি হবেন। কারণ কি জানেন, যখন মানুষ প্রলোভিত হয়ে 500, 1000, 2000 টাকার প্রলোভনে, আস্তে কথা বলো না, কোনো অসৎ মানুষকে ভোট দিয়ে কোনো গদিতে বসায়, হয়তো আপনাকে 5000 টাকা দেবে, ভোটের আগে এসে বলবে 5000 টাকা আপনার জনপ্রতি দিয়ে দিচ্ছি, 10টা ভোট আছে, 50,000 টাকা রেখে দিন। এটা কি হচ্ছে? 50,000 কোটি টাকা চুরি করার লাইসেন্স তাকে দিয়ে দিলেন রে, বাংলা সর্বনাশ হয়ে যাবে। এই জন্য ইংলিশে একটা কোটেশন আছে, ব্যাড পপুলেশন ব্যাড পার্লামেন্ট ক্রিয়েট করে। মানুষ যদি ভুল করে তার জন্য দায়ী কিন্তু সরকার নয়, দায়ী কিন্তু মানুষ। আস্তে আস্তে বাবা সাহেব ডক্টর B.R. আম্বেদকর তিনি সবাইকে ভোটাধিকার দিয়ে সুন্দর সরকার তৈরি করতে বলেছেন। সরকারটা কি? বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। জনগণের দ্বারা সরকার, জনগণের সরকার, জনগণের জন্য সরকার। তাই তো নাকি? আপনার একটা ভোটের কি মূল্য আপনি জানেন না? মহামান্য রাষ্ট্রপতির ভোটের মূল্য যা, আমাদের পাড়ার খেন্তির মা ক্যাতরার বাবার ভোটের মূল্য তা। এটা বাবা সাহেব আম্বেদকর করে দিয়েছে। তা আপনি ঠিক মতো ভোটটা দেবেন না? আপনি যদি ভোট কেন্দ্রে গিয়ে জোড়া ফুলে ভোট দেন, কি হবে? তাহলে আপনি চাকরি চুরিকে সমর্থন করছেন। আপনি চাকরি চুরিকে সমর্থন করছেন। আপনি যদি জোড়া ফুলে ভোটটা দেন, বাবা কথা বলিস না বস, মানুষে তোকে অপমান করবে, এইভাবে ঠিক না। আপনি যদি জোড়া ফুলে ভোটটা দেন,
শাহজাহানদের সমর্থন করা হবে, রোহিঙ্গাদের সমর্থন করা হবে। দিদিমণি বলেছে রোহিঙ্গাদেরও নাগরিকত্ব দিতে হবে। আপনি যদি জোড়া ফুলে ভোটটা দেন, বালি চুরিকে সমর্থন করা হবে, কয়লা চুরিকে সমর্থন করা হবে, গরু পাচারকারীকে সমর্থন করা হবে। ঠিক বলছি না বেঠিক বলছি? বলুন আপনারা, জোরে বলুন। তবে তৃণমূলের নেতারা আপনাদের ভুল বুঝাবে, কারণ তৃণমূলের নেতারা জানবে যদি আজকে আমার সরকার চলে যায় তাহলে আমাদের চুরি করার লাইসেন্স আর থাকবে না, ধরা পড়ব চোরের দল। এই জন্য ভুল বুঝাবে। আপনি একবার ভোট কেন্দ্রে গিয়ে ভাববেন যে আমরা এতদিন অবৈধ অনুপ্রবেশকারী ছিলাম, উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ, আজ তারা অবৈধ অনুপ্রবেশকারী আর নই, আমরা বৈধ হয়ে গেছি যেদিন থেকে সিএ লাগু হয়েছে। এই ব্যাপারটা বলতে গেলে না অনেক কথা বলতে হয়, সামান্যর মধ্যে বলছি। 1947 সালের 15ই আগস্ট ভারত ভাগ হয়েছিল, তাই তো? আমার দাদা বলেছেন, আমি একটু উল্লেখ করছি, ছোট্ট করে শুনুন। 1955 সালে নেহেরুর মন্ত্রিসভা তারা চিন্তা করলো তাহলে অনেক লোক চলে গেল, ওদিকে আবার চলে এলো, অনেকে আসছে। কারণ গান্ধীজি বলেছেন যারা পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানে হিন্দু এবং শিখরা থেকে গেল, আমরা একসঙ্গে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করলাম, তারা যেদিন ভারতে আসবে সেদিন তারা ভারতের নাগরিকত্ব পাবে, শিক্ষাগত যোগ্যতা অনুপাতে তারা চাকরি পাবে এবং ওপার বাংলায় ফেলে আসা সম্পত্তি, সেই সম্পত্তির সমুচিত মূল্য পাবে এবং পুনর্বাসন দেওয়া হবে। কারা কথা দিয়েছিল? জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, গান্ধীজি। এই জন্য মানুষ তখন আসতে লাগলো। কিন্তু জওহরলাল নেহেরু বিধান রায়কে বললেন এইভাবে যদি মানুষ একসঙ্গে আসে সর্বনাশ হয়ে যাবে, ভারতের ভারসাম্য নষ্ট হবে। আপনি দূত পাঠিয়ে গিয়ে বলুন যে ধীরে 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 আসুন। বোঝা যাচ্ছে? সেই দুধগুলো পাঠিয়ে পাঠিয়ে গ্রামে গ্রামে মিটিং করে করে বললো আপনারা আস্তে আস্তে আসুন, একসঙ্গে যাবেন না। এই জন্য এরা আস্তে আস্তে আসছে। কিন্তু তখন কেউ বলেনি যে 1955 সালের প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ 2 ক্লজ 1 ক্লজ বি ধারা ফরেনার অ্যাক্টে কি লিখে দিয়েছে জানেন? কেউ পালিয়ে পালিয়ে ভারতবর্ষে এলে কোনোদিন ভারতের নাগরিকত্ব পাবে না। কেউ পাসপোর্ট করে এসে ভিসা শেষ হয়ে যাবার পরেও থেকে গেলে সে ভারতের নাগরিকত্ব পাবে না। তৃণমূল বন্ধুদের বলছি, সংবিধান আমার কাছে আছে, একটা মিথ্যা কথা যদি আমি বলি এখান থেকে জুতোর মালা গলায় দিয়ে চলে যাব। আপনি চলে আসুন আমার কাছে। আপনি জানেন না, আপনি সংবিধান পড়েননি, আমি পড়েছি অসীম সরকার। এই জন্য এতটা কনফিডেন্স নিয়ে বক্তব্য রাখতে পারি। কি মারাত্মক আইন করা আছে দেখেছেন? কি আইন? আবার বলি, যদি কেউ পালিয়ে আসে, আমরা তো 99.9% মানুষ দালাল ধরে পালিয়ে পালিয়ে এসেছিল বাপ ঠাকুর দাদারা। ঠিক বললাম না বেঠিক বললাম? জোরে বলেন, জোরে বলেন। ঠিক তো? তাহলে দালাল ধরে আমরা পালিয়ে এসেছি, এখানে এসে ঘরবাড়ি করেছি, আস্তে আস্তে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সব করে নিয়ে চাকরি বাকরিও করছি। বাবা, আমি তোমাকে একটা কথা বলি, এই সবার কিন্তু একটা মর্যাদা আছে, মর্যাদাটা সবসময় রক্ষা করবে এবং একদম শান্ত অবস্থায় বসে থাকবে। তুমি আমাদের নিজের লোক, আপন লোক। কারণ তুমি এখন স্বাভাবিক নেই, তুমি নেশা করেছো, তুমি ওনাকে নিয়ে যান এখান থেকে। নেশাগ্রস্ত অবস্থায় এখানে থাকা উচিত নয়, কারণ সবার তো মাইন্ড ভালো থাকে না। ক্ষতি হচ্ছে, যদি অসীম সরকার বক্তব্য দিচ্ছে সেখানে ক্ষতি করছে, অনেকে রেগে যেতে পারে। ঠিক বলছি? এই জন্যে ওনার যারা আছেন ওনাকে নিয়ে দূরে বসিয়ে দেন, স্বাভাবিক অবস্থা ওনার নেই। কি বলতে গেলাম? যে আমার সমাজের মানুষ 99.9% মানুষ পালিয়ে এসেছে, অথবা পাসপোর্ট করে এসে ভিসা শেষ হয়ে যাওয়ার পরেও আর যায়নি। এরা ধরা পড়বে কি করে? এই ধরা পড়া আইনটা মাননীয় মুখ্যমন্ত্রী
তিনি থেকে দিল্লিতে করে দিয়ে এসেছিলেন 2003 সালে। তার নাম হচ্ছে এনআরসি আইন। এটা সংবিধানের নাগরিকত্বের 14 ধারা। তৃণমূল বন্ধুরা কান খুলে শুনে রাখুন, আর আপনার মন্ত্রীর কাছে গিয়ে এগুলো শোনাবেন রেকর্ড করে। আপনাদের মন্ত্রী তো অনেক পাস, আর ওই মামনিকে শোনাবেন, মা শর্মিলা সরকার, ওনার শোনার বেশি দরকার। আমি ওনাকে শুধু শুধু তো বলেছি নাকি, ও মা শর্মিলা গো ডাক্তার। মন তো দেখা যায় না, মন দেখা যায় কি? দেখা যায়? তুমি অদৃশ্য মন দেখতে পারো, কিন্তু এই চোর দেখার চোখ নাই তোমার শর্মিলা সরকার। কি খারাপ কথা কইছি? তুমি অদৃশ্য মন তাই দর্শন করে সারিয়ে তোলো। তাহলে এই যে চোখের সামনে চোরগুলো তিহার জেলে চলে গেল, শাহজাহানরা আমাদের মায়েদের ধর্ষণ করলো, এইগুলো এই সময় তোমার চোখ দুটো কোথায় ছিল? কোথায় ছিল? অন্ধ হয়ে গেল। আমি খারাপ কথা বলছি? আপনারা রাগ করছেন? তৃণমূল বন্ধুদের বলছি, ওই চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আমার কথা শুনছে, চুপ করে গাছের আবগালে যে আমার কথা শুনছে, আমার সামনে আসার মতো ক্ষমতা নাই। ও জানে না সংবিধান। আমি মাইক ছেড়ে দেব। আমি পড়েছি সংবিধান, পড়তে পড়তে ভোর 4টে হয়ে গেছে। তারপরে কখন ঘুমিয়েছি তা আমিও জানি না। এতটা ঘেটেছি কারণ এই উদ্বাস্তু মানুষগুলো যে আমার মানুষ। আমি 18টা রাজ্যে ঘুরেছি, দেখেছি গিয়ে তাদের কি দুর্দশা। পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে 48 বছর পর্যন্ত কবি গান গেয়ে গিয়ে আমি তাদের দুর্দশা দেখেছি। এই জন্য আমাকে পড়তে হয়েছিল। আমি ভেবেছিলাম আমার মৃত্যুর পরে তখন যদি এই অবস্থা থেকে যায়, আমার ছেলে আমার নাতিপুতিরা বলবে, তাই তো বাবা কবি গান গাইতো, কত ধর্ম কথা বলতো, বেদ বেদান্ত, কত সিদ্ধান্ত, কোরআন পুরাণ বাইবেল নিয়ে, কিন্তু কোনোদিন কি সংবিধানটা তো দেখতে পারলো না যে আমরা অবৈধ অনুপ্রবেশকারী হয়ে এই ভারতবর্ষের থেকে গেলাম। এই জন্যে রাজনৈতিক পোকা মাথার মধ্যে ঢুকেছিল। বুঝেছেন? ওই দিদিমণি 2003 সালে সেই এনআরসি আইন করে দিয়ে এসেছিলেন। ধারা কত? 14 ধারা। যাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে এখনই গুগল সার্চ করেন, বেরিয়ে যাবে। আমি বলে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি, দেখবেন ওর মধ্যে বেরিয়ে যাবে। এখন সব পিডিএফ আছে, খুলে আপনি পড়তে পারবেন। অসীম সরকার একটা মিথ্যা কথা বলে রাজনীতি করে না, করে না, করে না। সত্যের উপর দাঁড়িয়ে রাজনীতি করি। কেন মিথ্যা কথা বলবো? তাহলে এই যে মানুষগুলো, এদের অবৈধ অনুপ্রবেশকারী তকমা ছিল। দিদিমণি কত বড় মিথ্যা কথা বলেন, উনি জানেন সব, উনি কি করে এসেছেন। এবং উনি 2005 সালে মাননীয় স্পিকার, সম্মানীয় স্পিকার সোমনাথ মুখার্জি, তাই তো, সোমনাথ চট্টোপাধ্যায়, ভুল বলছি না তো? চট্টোপাধ্যায় কি উনি? আচ্ছা, যিনি স্পিকার ছিলেন, ওনার মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন, দেখেছিলেন আপনারা টিভিতে? ও কি কাগজ? উনি বলেছিলেন এই মানুষগুলোকে কেন তাড়ানো হচ্ছে না এনআরসি করে? এদের ভোটের জন্যই তো সিপিএম রাজত্ব করছে পশ্চিম বাংলায়, এদের বেছে বেছে বের করা হোক। আমাদের বেছে বেছে বের করে আমাদের তাড়াবার জন্য আইন করেছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। আমার অটলজির কানে বলে বলে এনডিএ সরকার দ্বারা সেই আইন পাশ করেছিলেন। কিন্তু আমরা যখন আন্দোলন শুরু করলাম, আমি আপনাদের অসীম, কবি অসীম, আমি 3 বার যন্তর মন্তর করেছি। আমার শেষ যন্তর মন্তর 2019 সালের ডিসেম্বরের 2 তারিখ, লিখে রাখতে পারেন। আমি এমনভাবে দিল্লির দরবারে বক্তব্য রেখেছিলাম, যন্তর মন্তরে সাদা পুলিশে ঘিরে ফেলেছিল। তখন লোকসভা চলছিল, লোকসভায় তখন পুলিশ গিয়ে, আইবি গিয়ে খবর দিল, বেঙ্গল সে কোন মহারাজ জি আয়া, ও এইসা বাত বলতা হয়
ये काला कानून को खत्म नहीं करने से, परिवर्तन नहीं करने से बंगाल में बीजेपी एक भी नहीं रहेगा। বুঝতে পারছেন? 9 জন এমপি ওখান থেকে পাঠিয়ে দিয়েছিলেন আমার মোদিজি আমার মঞ্চে, নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতির সেই মঞ্চ। আমি এই কবি গানের দলবল নিয়ে গান গেয়ে গিয়ে বলছিলাম, দেখি ঘর 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 করে সব ঢুকছে, সৌমিত্র খা, খগেন মুর্মু, মনোজ তেওয়ারি, অর্জুন সিং, জগন্নাথ সরকার, ওই যে কি নামটা বললাম এই মাত্র, লম্বা মতো, এবার ভোটে দাঁড়িয়েছে যে বোলপুরের ওদিকে, আর সৌমিত্র খা, উনি আমার মুখ এসে চেপে ধরে বললো, দাদা ওইভাবে বলবেন না, ওইভাবে বলবেন না। আমি বলবো না মানে 5 কোটি মানুষের জীবন মরণের খেলা। বলছে মোদিজির বার্তা নিয়ে এসেছি, 7 দিনের মধ্যে সিএ পাশ করে এদের অবৈধ অনুপ্রবেশকারী থেকে মুক্তি দিয়ে ভারত সরকার নাগরিকত্বের সম্মান দান করবে উদ্বাস্তুরে। সেদিন আমি দিল্লির দরবারে দাঁড়িয়ে বলেছিলাম, তাই যদি করে দেন আমার মোদী সরকার, তাহলে আজ বলে যাচ্ছে অসীম সরকার তার শেষ রক্তবিন্দু ভারতীয় জনতা পার্টির জন্য আজকের থেকে উৎসর্গ করে দিলাম। এমনি এমনি টিকিট দিয়েছে নাকি আমারে? কবি গান গাইয়ে বেড়াই বলে তাই ভাবছেন নাকি? ঠিক কথা দিল কয় তারিখে? ডিসেম্বরের 2 তারিখে। ওটা ডিসেম্বর দাদা, সেপ্টেম্বর না। ডিসেম্বরের 2 তারিখে পাশ হলো সিএ। এটা পাশ হলো কয় তারিখে? আমার কাছে এলো 2 তারিখে, পাশ হলো। 7 দিন টাইম দিল, 3, 4, 5, 6, 7, 8, 9। ডিসেম্বরের 9 তারিখে লোকসভায় পাশ হলো। বাপের বেটা মোদিজি মুখ দিয়ে যা বলে পাঠিয়েছে, ঠিক 7 দিনের মধ্যে সিএ পাশ করে দেখিয়েছে। আর 11 তারিখে রাজ্যসভায় পাশ হলো, 12 তারিখে মহামান্য রাষ্ট্রপতি স্বাক্ষর করে নোটিফিকেশন করে দিল। সেই সিএ এবার লাগু হয়েছে। ওতে কি লেখা আছে? বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান হইতে, কোন কোন দেশ থেকে? বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান হইতে যে প্রবেশ করেছে, এইটা কিন্তু আগে করে রেখেছিল 2015 সালের 7ই সেপ্টেম্বর আমার রাজনাথ সিংজি। সেই অর্ডার, সেই অর্ডার অনুসারে এই মানুষগুলো আর ভারতের ইলিগাল মাইগ্রেন্ট থাকবে না, এরা ভারতের বৈধ নাগরিক। এতে ওনার জলম উঠিছে। আগের বার মিথ্যা বলে বলে গাড়ি পোড়াইছে, হ্যাঁ পড়াই নাই 2019 সালে। এই জন্য আমার দাদা কি গান যেন শুনাইছে, ও তোর কোন কোন কায়দা কত পাই ললিতা, আর আমি গাই, ও তোর কোন কোন নেতা ভালো গো বল দেখি মমতা, তোর কোন কোন নেতা ভালো গো বল দেখি মমতা। চোরেদের এক দল গড়াইলে, চোরেদের এক দল গড়ালে, পেয়ে দেখো মমতা গো বল দেখি মমতা, তোর কোন কোন নেতা ভালো গো বল দেখি মমতা। তাহলে আপনারা কাকে ভোট দেবেন এবার ভেবে দেখেন। যদি আপনি জোড়া ফুলে ভোট দেন, তাহলে আপনি মোদিজির সঙ্গে বেইমানি করছেন। যদি আপনি জোড়া ফুলে ভোট দেন, তাহলে চোরেদের সমর্থন করছেন। যদি আপনি জোড়া ফুলে ভোট দেন যে সরকারি কর্মচারীরা এখনো ডিএ পাচ্ছে না, আপনি সেটাকে সমর্থন করছেন, ডিএ যেন আর না বাড়ে। ঠিক তো না বেঠিক? বাড়ি যেয়ে চিন্তা করবেন। আমি একবারও বলি না এই বিজেপিরে ভোট দেবেন না, বলছি বিজেপিরে ভোট দেবেন না তো কারে দেবেন? 82 কোটি মানুষকে খাবার দিয়ে বাঁচিয়েছে কে? ভারতীয় জনতা পার্টির বিশ্বপ্রিয় প্রধানমন্ত্রী মোদীজি। ডবল ডবল ভ্যাকসিন দিয়ে 140 কোটি মানুষের জীবন রক্ষা করেছে করোনাকালীন অবস্থায় কে? আর ওই দিদি দেখবেন যখন আসবে ভোট, এক জায়গা না এক জায়গা লাগবে 19 এই যে কি ব্যাপার রে বাবা। আচ্ছা মাথায় তো বড় ব্যান্ডেজ ছিল, এখন কাটার দাগ টাক তো নাই, আছে না? দাগ কি হয়ে গেল? ভ্যানিশ হয়ে গেল। ভ্যানিশিং ক্রিম ব্যবহার করেছেন, ভ্যানিশিং ক্রিম। আমার বলতে ভাল লাগে না জানেন,
সত্যি আমার লজ্জা করে, মায়েরই চোখ শুয়ে কই। আমার দাদা বলছেন তারকা রাক্ষসী, এই দাদার কথা ধরে গান গাবো? হ্যাঁ গাবো নাকি? ওই দাদা আবার বলেছে কি দিদি হবে, দিদি হবে দিদিমা, প্রধানমন্ত্রী হবে না। বাড়ি কায়দা, দাদার রস আছে। আরে খেজুর গাছ বুড়ো হয়ে গেলে রস আরো মোটা মোটা গাঢ় গাঢ় হয়। কায়দা কত দেখিছে? হরিবল হরিবল। তাহলে আগে একটা গান গাইলে হবে না, দুটো গাইতে হবে? আগে একটা গাইয়ে নেই। ও আমাদের আর এক জায়গা আছে না, ভৈরবী লাগা দারে দাদা 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 রায় দাঁড়া না না দারে ধারে দারে রে দারে। এই সুর বেসুরো বাচ্চা, সুটি করো সাটি করো, জোরে বাজাও হারমোনিয়ামটা। হয়নি বাবা, হয়নি বাবা।